ললিতার কথায় চাপা কিংবা বকুল বিন্দুমাত্র কর্ণপাত না করে তারা নিজেদের মতোই হাঁটতে লাগলো বামুন পুকুরের সরু মেঠো পায়ে হাঁটা রাস্তাটি ধরে। ইতিমধ্যে চারপাশ জুড়ে বেশ গাঢ়ভাবে নেমে এসেছে অন্ধকার। পুকুরের মধ্যস্থান থেকে উঠে আসছে শিরশিরে জলবাতাস। একটা পাতলা কুয়াশার চাদর যেন ঠিক ক্রমশ ঘিরে ধরেছে সমগ্র পুকুরের চতুর্দিক। ছোট ছোট গুল্মলতা পাতার ভেতর থেকে ডেকে উঠছে ঝিঝি পোকা, আর কয়েকটা জোনাকি তাদের ক্ষুদ্র আলোকে সম্বল করে উড়ে বেড়াচ্ছে আধারের মধ্যে এদিক থেকে ওদিক। হাঁটতে হাঁটতে ওরা তিনজন এসে এবার থমকে দাঁড়ায় একটা মস্ত বড় গাছের ঠিক নিচে। অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে থাকা একটা প্রকাণ্ড সে গাছটা কেমন যেন একটা অলৌকিক আধি ভৌতিক প্রাণীর মতন বিভৎস রূপ নিয়েছে। চাপা হাসতে হাসতে বলে ওঠে, তাহলে এই হলো সেই কনকপুরের বিখ্যাত ভৌতিক বেল গাছ, যার তলায় গ্রামের ডাকাবুকো ছেলেরাও সন্ধ্যার পরে আসতে নাকি ভয় পায়। তাদের হাঁটু নাকি রীতিমতো থরথরিয়ে কাঁপে। অথচ আমরা স্ত্রী জাতি হয়েও সেই কাজটা করেছি, যেটা ছেলেরা বিন্দুমাত্র করবার সাহস পায় না কখনো। ললিতা এবার বেশ ভয়ে বলতে লাগলো, আচ্ছা বেশ ঠিক আছে ঠিক আছে, অনেক হয়েছে তোদের বীরত্ব দেখানো, এবার বরং ভালো ভালোই ফিরে চল দেখি। তোরা বলেছিলিস বেলতলায় সন্ধ্যার পর আসবি, এসেছিস লক্ষ্মীটি, তোরা এবার ফিরে চল কোনো বিপদ ঘটবার আগেই। ললিতার কথা শুনে তাচ্ছিলেন হাসি হাসে চাপা। তারপর পুকুরের দিকে তাকিয়ে বলে, আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, এই তো সবে শুরু, এখনো অনেক কিছু করবার বাকি আছে আমাদের। আজ আমরা ভূত দেখেই তারপর ছাড়বো। গ্রামের মানুষেরা যে বলে এখানে নাকি ভূতের বাস, তা কোথায় গেল সেই ভূত? বলি আমাদের দেখে পালিয়ে গেছে নাকি? দেখ, কাজটা কিন্তু তোরা মোটেই ভালো করছিস না। ট্রেনার ডেরায় এসে ট্রেনারদের নামে এত মজা করিস না, এত হাসাহাসি করিস না, এসব তার মোটেও সহ্য করবে না, এই আমি বলে দিলাম।